শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। শুরুতেই জেনে আসতে চাই শেয়ার বাজারের খবর। দর্শক, গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর থেকেই দেশের পুঁজিবাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। গতকালও ডিএসইর যে প্রধান সূচক সেটি কিন্তু 65 পয়েন্ট কমেছে। লেনদেনও একেবারে তলানিতে, 300 কোটির কিছু বেশি লেনদেন হয়েছে গতকাল। আজও সকাল থেকে আমরা দরপতন অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছি। চলুন শুরুতেই ঘুরে আসি ডিএসইর ওয়েবসাইট থেকে এই মুহূর্তে লেনদেনের সবশেষ পরিস্থিতি জানতে। লেনদেনের পরিস্থিতি আমরা যেটি বলছিলাম যে গত সপ্তাহের যে কয়দিন আমরা দেখেছি যে রোববার থেকে যে সপ্তাহ শুরু হয়েছে সেই শুরু থেকে যেই লেনদেন পরিস্থিতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এখন পর্যন্ত। ডিএসইর প্রধান সূচক আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স ইন্ডেক্স 42 পয়েন্ট কমে অবস্থান করছে 5063 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্সও কমেছে 10 পয়েন্টের মতো। ডিএস30 কমেছে 14 পয়েন্টের বেশি। এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে যেটি বলছিলাম যে গত কয়েকদিনে যে লেনদেনের পরিমাণ কমতে কমতে কিন্তু সেটি 200 কোটিতে নেমে এসেছে। এখন পর্যন্ত 210 কোটি টাকা মতো লেনদেন হয়েছে এবং দিন শেষে সেটি 300 কোটির কম হবে সেটি আশঙ্কা করা যেতে পারে। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে 318টির, বেড়েছে মাত্র 41টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দর। অর্থাৎ যে আমরা পুঁজিবাজারের যে খারাপ সময় বলতে যেটি বোঝায়, একেবারেই খারাপ সময় চলছে। এই পরিস্থিতি কেন হলো এবং এর থেকে উত্তরণের উপায় কি এবং বাজেটে আসলে কি ছিল পুঁজিবাজারের জন্য, আসলেই কিছু ছিল কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। আমরা তাকে স্বাগত জানাই। জনাব মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি লেনদেন পরিস্থিতি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন। এটির আসলে কিসের আলামত? মানে হঠাৎ করে এত খারাপ অবস্থা, মানে সপ্তাহের শুরু থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, বাজেটের কি কোনো প্রভাব আছে এখানে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যেটা বলবো যে আমরা যদি বিগত কয়েক বছরের বাজেট দেখি তাহলে গত কয়েক বছরই কিন্তু পুঁজিবাজারের ব্যাপারে খুব আপনার উৎসাহী হওয়ার বা প্রণোদনামূলক তেমন কোনো কিছুই কিন্তু ছিল না। তো এবছর বাজেটে ইভেন ক্যাপিটাল গেইন নিয়ে একটা স্পষ্টীকরণ মানে একটা স্টেপ আসছে ইন্ডিভিজুয়াল লেভেলে, যেটা হচ্ছে 50 লাখ টাকার উপরে হলে আপনার এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। সেটাও আপনার স্বল্প বিনিয়োগকারী বা আমরা যাদেরকে বলি যে স্মল ইনভেস্টর, তাদের জন্য এটাও এফেক্ট করে না। তো কাজেই একদম এই বাজেটের কোনো প্রস্তাবনার কারণে ক্যাপিটাল মার্কেটের বা আমাদের শেয়ার মার্কেটের ট্রেড ভলিউম এত পড়ে যাবে বা সূচক এত পড়ে যাবে এমন কোনো কিছু কিন্তু নাই। আসলে আপনার হয়তো বলা যায় যে আপনার বিনিয়োগকারীরা বা বাজার সংশ্লিষ্ট যে পার্টি ছিল তারা যে পরিমাণ আপনার আশাবাদ ব্যক্ত করেছিল বা এই বাজেটে তাদের ব্যাপারে কোনো স্টেপ আসবে এবং কোনো প্রণোদনা আসবে যেটা আশা করছিল, সেখানে হয়তো আশাহত হয়েছে। এবং এই আশা করার একটা কারণও ছিল, কারণ খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু বলেছিল যে ক্যাপিটাল মার্কেট গঠনে বা ক্যাপিটাল মার্কেট উন্নয়নে সরকার খুবই সচেষ্ট এবং যত্নশীল। এটা আপনার এই গভর্নমেন্টের প্রায়োরিটি এজেন্ডার হিসাবে তারা দেখছেন বা তারা আপনার ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে খোঁজ খবর রাখছেন। তো এখান থেকে আপনার বাজার সংশ্লিষ্ট সবাই হয়তো একটু আপনার আশায় বুক বেঁধেছিল যে ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে বোধহয় আপনার পজিটিভ কিছু প্রস্তাবনা আসতেছে, সেটা আসেনি। এটাই একমাত্র কারণ। এবং নেগেটিভ যতটুকু এসেছে তার মধ্যে এই যে আপনার হচ্ছে লিস্টেড এন্ড নন লিস্টেড কোম্পানির ট্যাক্স হারে কিছুটা আপনার মনে করেন ফারাক কমেছে, বাট তাতেও কিন্তু লিস্টেড কোম্পানির ট্যাক্স হার কিন্তু কোথাও বাড়েনি যে আপনার কস্ট বেড়ে যাচ্ছে।
যার কারণে ডিস্ট্রিবিউটেবল প্রফিট কমে যাবে, তাও কিন্তু না। বাট বাজারে বোধ হয় এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবসময় বাজেটের সময় হয় যে একটা কৃত্রিম প্রেসার তৈরি করা হয়। এই যে প্রেসারটা হচ্ছে, এটা ওরকম কোনো প্রেসার কোনো মহল তৈরি করছে কিনা, সো দ্যাট এই বাজেট ডিসকাশনে ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে নীতি নির্ধারকরা যেন বাধ্য হয়ে কিছু প্রণোদনামূলক ব্যবস্থা নেয়, বা বিশেষ করে আপনার যারা স্পন্সর শেয়ার হোল্ডার অথবা যারা ব্রোকার, তাদের দিক থেকে কস্ট রিডাকশনের কোনো আপনার প্রস্তাবনা আছে, এরকম কোনো কিছু আছে কিনা সেটা বোধ হয় আপনার দায়িত্বশীল মহল খুঁজে দেখতে পারে। আদারওয়াইজ আপনার মনে করেন একদম লেনদেন 200-300 কোটি টাকার ঘরে চলে আসা বা সূচক এভাবে পড়ে যাওয়া, এরকম কিন্তু কোনো ডিসকারেজিং আপনার খুব একটা কিছু বাজেটে আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু তাহলে আসলে ঘটনাটা কি ঘটছে বাজেটে? হ্যাঁ, ঠিক আছে যে আপনি যেটি বলছেন যে বাজেটে আসলে পুঁজিবাজারের উন্নয়নে যেরকম আশা করা হচ্ছিল সেই ধরনের কিছু নাই। যদি আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেট করের হার 2.5% কমছে, সেটি আবার নন লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রেও কমছে। তার মানে ব্যবধানটা আসলে যেটি বাড়ার কথা সেটি বাড়ছে না, যেটি আসলে একটি ইনসেন্টিভ হিসেবে কাজ করত। সেই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় এখনকার যে বাজেটের যদি সে ধরনের ডিসকারেজিং কিছু না থাকে, সেক্ষেত্রে আসলে এখনকার যে এক ধরনের ধসই বলতে হবে পুঁজিবাজারের, এটির পেছনে এই মুহূর্তে কি কারণ কাজ করছে? দেখুন, সত্যিকার অর্থে যদি কোনো কারণ থেকে থাকে তাহলে আমি বলবো এটা হচ্ছে ওই যে মনস্তাত্ত্বিক একটা কারণ। কারণ আপনার হচ্ছে সবাই আশায় বুক বেঁধেছিল, সবাই অনেক কিছু আশা করছিল, সেটা হচ্ছে না। আর এটা হয়তো হতে পারে মনস্তাত্ত্বিক একটা রিজন। কারণ সর্বমহল থেকে কিন্তু বলা হয়েছিল যে পুঁজি বাজারকে যদি আপনার একটা গতিশীল করতে হয় এবং সেই গতিশীলতা যদি স্থায়িত্বে রূপ দিতে হয়, তাহলে পুঁজিবাজারে রিফর্ম থাকতে হবে। এই বাজেটে আপনার এরকম কিছু রিফর্ম স্টেপ থাকবে সেটা আশা করা হচ্ছিল, সেটা নাই। বিশেষ করে আমাদের এই যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, এই দুটোর মধ্যে যে একটা সমন্বয় দরকার ছিল, এবং বিশেষ করে ব্যাংক খাত থেকে যে আপনার পুঁজি উত্তোলন করা হয়, যেটা পুঁজি বাজার থেকে আইডিয়ালি করার কথা, এ ব্যাপারেও আপনার কিছু রিফর্ম আসবে, সেটা হোক দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী, এরকম কিছু আশা কিন্তু কিছু কিছু মহলে ছিল। সেটা হয়নি, সে কারণে হয়তো মনস্তাত্ত্বিক একটু চেঞ্জ আসতে পারে। এছাড়া ওই যে আপনার লিস্টেড নন লিস্টেড কোম্পানির যে কর হারের পার্থক্য, সেটা কমে যাওয়া, আগেই বলেছি যে এখানেও কিন্তু আপনার মনে করেন অলরেডি যারা লিস্টেড বা ইস্যুয়ার যারা আছে, তাদের কিন্তু কস্ট বাড়ছে না। তো কাজে কেন সেখানে ইনভেস্টরদের ইন্টারেস্ট কেন সেখানে কমবে, সেটারও কিন্তু কোনো যুক্তি নাই এখন। হতে পারে আপনার মনস্তাত্ত্বিক রিজনে হয়তো একটু চেঞ্জ হলে হতে পারে, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই বাজার নিয়ে হয়তো সব সময় যেটা হয় যে খেলাধুলা হয়, এরকম কোনো কিছু হচ্ছে কিনা। এবং সেখানে যেহেতু মানুষজন খুব সহজে মার্কেট ফিক্স আপ করে পার পায়, সেরকম আপনার হচ্ছে এক্সাম্পলারি কোনো পানিশমেন্ট হয় না, যার কারণে তারা ওই রং ডুইংটা বারবার বজায় রাখতে পারে বা বারবার ফিরে আসে, সেরকম কোনো কিছু হচ্ছে কিনা এটা বোধহয় বাজার সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি আছে তাদের বোধহয় এটা একটু অ্যানালাইসিস করে দেখা উচিত, বা আপনার বুঝে শুনে দেখা উচিত। কারণ আমি আবারও বলছি যে বাজারে আপনার এমন কোনো আপনার বাজেটে নেগেটিভ কোনো কিছু আসেনি যে কারণে এই একটা পড়ন্ত বাজার। এটা তো এমন না যে আপনারা আশা করে বাজারটা খুব একটা ভালো অবস্থায় উঠেছিল, এখন সেটা নিউট্রালাইজ হচ্ছে বা কারেকশন হচ্ছে, তা কিন্তু না। বাজার কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, সেই খারাপ থেকে আরো খারাপ হবে এর কিন্তু কোনো যৌক্তিক কারণ আছে বলে আমার কাছে মনে হয় না, আদার দ্যান মনস্তাত্ত্বিক রিজন ছাড়া। এই যে পুঁজিবাজারের যে খারাপ অবস্থা গত অন্তত 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, খুব মানে একটা আনস্টেবল অবস্থায় আছে। এই যে এই অবস্থা থেকে উত্তরণে আসলে বাজেটে কি থাকতে পারতো, মানে এবং এখনও যে যদি সুযোগ থাকে, যেহেতু বাজেট পাস করতে আরও কিছুদিন সময় আছে বা প্রস্তাবনায় অনেক সংশোধনী সুযোগ আছে, সেখানে আসলে কোন বিষয়গুলো আনা যেতে পারে? দেখুন, এই
মার্কেটকে যদি গতিশীলতা আনতে হয় মার্কেটে, তাহলে যে রিফর্ম গুলো দরকার, একটা তো আছে যে বাজার ব্যবস্থাপনায় আপনার আরো বেশি সুচারু হতে হবে, বা বাজার ব্যবস্থাপনায় আরো আপনার হচ্ছে গুড গভর্নেন্স নিয়ে আসতে হবে, এটা আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা দরকার আমার মনে হয়, লিস্টেড কোম্পানির ট্যাক্স রেটটা আরো কমানো দরকার। কারণ ইন কম্পারিজন টু আদার কান্ট্রি, বিশেষ করে আমরা নেইবারিং কান্ট্রি বলি, ফরেন্টিয়ার কান্ট্রি বলি, ইমার্জিং কান্ট্রি বলি, আমাদের এখানে কিন্তু লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট অনেক বেশি। তারপর আমাদের এখানে মনে করেন যারা পুঁজি উত্তোলন করে যে ইস্যুয়াররা, তাদের আরো বেশি ইনসেনটিভ দেওয়া যেতে পারে। এবং মানি মার্কেটে যে রিফর্মটা দরকার, যে দীর্ঘমেয়াদী প্রজেক্টের লোনটা ব্যাংকিং সেক্টর থেকে হবে না, এটা পুঁজি বাজার থেকে হবে, এটা করা হতে পারে। কিছু আপনার মনে করেন স্টেটমেন্ট আসতে পারে, যেমন হচ্ছে গভর্নমেন্ট কোম্পানিগুলো বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, তাদেরকে পুঁজি বাজারে বাধ্যতামূলক ভাবে আসতে হবে, এরকম কিছু আপনার রিফর্ম আসতে পারে। এবং এট দ্য সেম টাইম যেটা বন্ড মার্কেট বা আদার দেন ইস্যু, আমাদের এই ইকুইটি মার্কেট ছাড়া বন্ড মার্কেট আপনার গঠন করার জন্য কিছু ট্যাক্স ইনসেন্টিভ আসতে পারে। এবং যেখানে যেখানে জটিলতা আছে, ট্যাক্সের বাড়তি রেট আছে, সেটা কমানো যেতে পারে। ইভেন আমি বলবো যে বাজার সংশ্লিষ্ট যে মার্চেন্ট ব্যাংকগুলো আছে, যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে এখানে একটা মেজর রোল প্লে করার কথা বা সক্ষমতার অভাবে পারে না, তাদের ব্যাপারেও একটা আপনার প্রোগ্রাম আসতে পারে, যেটা যাতে তাদেরকে সক্ষম করা যায়। কারণ এটা মাথায় রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছাড়া একটা ক্যাপিটাল মার্কেট, আমাদের মতো এত বড় একটা অর্থনীতির একটা ক্যাপিটাল মার্কেট কোনোভাবেই পুনর্গঠন করা যেতে পারে না। বা তাদেরকে ছাড়া শুধুমাত্র স্বল্প বিনিয়োগকারী, স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের দিয়ে এই বাজার পুনর্গঠন সম্ভব না। তো তাদের ব্যাপারেও কিছু ইনসেন্টিভ আসতে পারে, বা তাদের সক্ষম করার জন্য কিছু স্টেপ আসতে পারে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, আরেকটা রিফর্ম আসতে পারে, যে ভালো কোম্পানিগুলো বা গ্রুপ অফ কোম্পানিগুলো, তাদেরকে যেন দ্রুততম সময়ে লিস্টিং দেয়া যায়। এই যে আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এটা বাদ দিয়ে খুব সহজে যেন দেয়া যায়, এরকমও কিছু প্রস্তাবনা কিন্তু বাজেটে থাকতে পারে বলে আমার কাছে মনে হয়। জি, আমরা পুঁজিবাজারের বাইরে এবার একটু আলোচনা করতে চাই। ওভারঅল বাজেটের যে কর কাঠামো এবার করা হয়েছে, কিছু কিছু জায়গায় ক্যাপিটাল মেশিনারিজের উপর কর বাড়ানো হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে 15% কর দিয়ে এই যে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছে ঢালাওভাবে। ওভারঅল বাজেটের যে কর কাঠামো এবং এই যে কালো টাকা সাদা করার যে সুযোগ, দুটিকে যদি আপনি আলাদা আলাদা করে একটু ব্যাখ্যা করেন, যে এবারের বাজেটের কর কাঠামো কেমন হলো এবং এই যে সুযোগটা দেওয়া হলো, সেই সুযোগের ইম্প্যাক্টটা অর্থনীতিতে আসলে কি পড়তে পারে? দেখুন, এটার ব্যাপারে আমি বলবো একটু আশাহতই বটে। কারণ একটা সরকার যখন এইভাবে কন্টিনিউয়াসলি 4 টার্মে থাকে, তখন যে জিনিসটা হয় যে তার 4 টার্মের প্রথম টার্মটাকে কিন্তু বেশ রিফর্ম কিছু থাকা উচিত ছিল, বাজেটে সেটা নাই। মানে ক্লিয়ারলি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি ওই 15% কর দিয়ে, যেটা হচ্ছে আনট্যাক্সড মানিকে ট্যাক্সে আনা, এটা আমি বলবো যে নৈতিকতার থেকে অনেক বড় একটা ডিপারচার হলো। এবং এটা কোনোভাবেই একটা সভ্য সোসাইটিতে এটা চিন্তা করা যায় না, যে যেখানে কেউ যদি রেগুলার ট্যাক্স দেয়, তাকে এখন ইন্ডিভিজুয়াল লেভেলে হাইয়েস্ট ট্যাক্স পে করতে হচ্ছে 30%। অথচ সে যদি 2-1 বছর সামহাউ ম্যানেজ করে যদি টাকাটা আপনার মনে করেন ট্যাক্স না দিয়ে থাকতে পারে, পরবর্তীতে সে 15% দিয়ে কোনো কোশ্চেন ছাড়াই আপনার এটা করতে পারবে। এবং যেখানে গভর্নমেন্ট বলছেন যে দুর্নীতিকে দমন করা তাদের ওয়ান অফ দা মেজর এজেন্ডা, এটা দুর্নীতিকে দমন করা তো দূরের কথা, এটাকে আরো আমার মনে হয় উৎসাহিত করবে। যদিও আমাদের পলিটিক্যাল মাস্টাররা বলছেন যে এই আমাদের ব্যাংকিং চ্যানেলের বাইরে যে অর্থ আছে, সেই অর্থ যেন ইকোনমিতে আপনার ব্যাংকিং চ্যানেলে চলে আসে, এই জন্য এটা করা হয়েছে। বা বিগত বছরে পারফরমেন্স গুলো দেখলে আমার কাছে কিন্তু তা মনে হয় না। তো হয় কি, আমাদের দুঃখের ব্যাপার কি, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এখনো আমাদের ল মেকাররা কিন্তু যতটা না ল মেকার, তার চেয়ে বেশি তারা বিজনেসম্যান, এবং তার চেয়ে বেশি তারা আপনার হচ্ছে অন্য অন্য প্রফেশনের।
তো আপনি দেখবেন অনেক অন্যান্য টাইমের চেয়ে ল মেকারদের বা এমপিদের কিন্তু প্রোফাইলে যদি দেখেন বিজনেসম্যানদের সংখ্যা বেড়ে গেছে। রাইট। কাজেই এখানে যেখানে পলিসি মেকার এন্ড পলিসি বেনিফিশিয়ারি এরা সেম পার্টি হয়, তখন কিন্তু তারা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে এরকম করে কিছু আপনার প্রস্তাবনা নিয়ে আসে, যেটা দেশের নীতি নৈতিকতা বহির্ভূত হয় এবং তাদের ইন্টারেস্ট সার্ভ করে। তো কাজেই এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর বাকি যে আপনার কর হারের কথা বললেন, দেখেন ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি যদি খেয়াল করেন যে হলফ করে এটা বলা যায় যে আপনার আমাদের যে মুদ্রাস্ফীতি তার রেট কিন্তু আপনার 9-10% বিগত অনেক দিন। তো সেখানে গত বছরও আপনার ন্যূনতম সীমা ছিল 3.5 লাখ, এবারেও সেটা 3.5 লাখ টাকা আছে। তো দেখেন যদি ইনফ্লেশনের ইম্প্যাক্ট দেখি তাহলেও তো এখানে 3,85,000 টাকা এটা হওয়া উচিত ছিল ন্যূনতম পক্ষে, এই ইনফ্লেশনটা মাথায় নিলে, সো দ্যাট আপনার মনে করেন যারা ট্যাক্স পেয়ার তারা যেন সেম লেভেলে থাকে, সেটাও কিন্তু করা হয়নি। তো এখানে কিছুটা আমি বলবো যে এই যে একটা বড় ব্যয়ের বাজেট করা হয়েছে, যদিও ইয়ার টু ইয়ার চিন্তা করলে প্রবৃদ্ধি 5%-এর মতো, আগে 10% করা হতো, বাট আমাদের এখানে স্টিল মনে করেন অনেক বড় ব্যয়ের বাজেট এটাকে সংস্থান করতে গিয়েই কিন্তু এই সব জায়গায় হাত দেয়া যায়নি, যেটা আমাদের সাধারণ জনগণের জন্য কিন্তু একটু আপনার মনে করেন খুব প্রেসার হয়ে যাবে এবং এখানে দুঃখের ব্যাপার আছে। এবং ওভারঅল বাজেটকে যদিও অনেকে বলছে যে এই বাজেট অ্যাচিভ করা সম্ভব, আমি এজ এন আপনার লেমেন হিসাবে বলবো এই বাজেট যদি বিগত কয়েক বছরের বাজেট দেখি, ব্যয়ের দিক থেকে অবশ্যই আপনার এডিপিটা বাদ দিলে আমরা যদি রেভিনিউ এক্সপেন্ডিচার বলি তাহলে এটা অবশ্যই অ্যাচিভ করা সম্ভব। বাট রেভিনিউ আর্নিং এর কথা বললে এগেইন আবার মনে করেন ওই 15-20% ডেফিসিয়েট থাকবে এবং সেটা হয়তো আলটিমেটলি দেখা যাবে যে এডিপি যেটা ওখানে হয়তো আপনার ব্যয়ে ওই 15-20% বা 30% ডিফারেন্স থাকবে। তো আলটিমেটলি আমাদের পরিচালন ব্যয় এটা ঠিকই থাকবে, রেভিনিউ গ্রোথ হবে না এবং উন্নয়ন গ্রোথটাও হবে না। তো কাজেই বাজেটটা খুব একটা ভালো বাজেট হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং মানুষের জন্য এটা থেকে কোনো এই যে তারা দ্রব্যমূল্যের চাপে যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা, এখান থেকে যে মানুষ পরিত্রাণ পাবে সেরকম কোনো কিছু কিন্তু দেখা যায়নি। বিশেষ করে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য যে মেজারগুলোর থাকা উচিত ছিল সেটা কিন্তু এখানে নাই। এবং কর্পোরেট ট্যাক্স হার যে বারবার বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স হারটা কমলে আরো বেশি ট্যাক্সের পরিমাণ বাড়বে, এটা কিন্তু আমাদের নীতি নির্ধারকরা মাথায় নিচ্ছে না। তারা ইজিপিক মাথায় রাখছে, তারা এটা চিন্তা করছে না যে বেসিক্যালি কোয়ান্টাম অফ কালেকশন ইজ অ্যান ইস্যু, রেট ইজ নট অ্যান ইস্যু। তো এই যে একটা দীর্ঘমেয়াদী চিন্তা করে তারা আগাচ্ছে, এটাও কিন্তু আমরা যে মধ্যম আয়ের দেশ হিসেবে হতে যাচ্ছি তার সাথে কিন্তু অ্যালাইন্ড না বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এর সাথে আমরা যদি বলি ধরেন কর্মসংস্থান, নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা বলা হচ্ছে, বাজেটের মূল যে উদ্দেশ্য তার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কিন্তু বিনিয়োগকে বাধাগ্রস্ত করার বিষয় আছে বাজেটে। সেটি যদি আমি বলি যে ক্যাপিটাল মেশিনারিজের উপর কর বসানো থেকে বা বাড়ানো থেকে শুরু করে আপনার সরকারের যে ব্যাংকিং ব্যবস্থার উপর যে নির্ভরতা, ঘাটতি পূরণে, সেটিও কিন্তু বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, বিশেষ করে বিদেশি বেসরকারি বিনিয়োগ যেখানে অর্থায়নটা বাধাগ্রস্ত হবে। এমনিতেই আমাদের ব্যাংকে তারল্য সংকট আছে। সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে কর্মসংস্থানের লক্ষ্যটা আসলে পূরণ করা সম্ভব হবে? আপনি একদম যথার্থ বলেছেন। দেখেন আমরা যদি এই যে কর্মসংস্থানের কথা চিন্তা করি, বিজনেস গ্রোথ তো হচ্ছে না, প্রাইভেট সেক্টরের গুরুত্ব হচ্ছে না, এবং প্রাইভেট সেক্টরে যে আপনার ইনভেস্টমেন্ট করবে, ব্যাংকিং ব্যবস্থা থেকে যে লোন নেয়া, আপনি একদম ফিগার ধরে বললেন। দেখেন আমরা গত বছর যে আমাদের টার্গেট ছিল যে বাইরে থেকে আমরা যে পরিমাণ লোন পাবো, বিদেশ থেকে বা গ্রান্ট পাবো, সেটা কিন্তু পাইনি।
আলটিমেটলি কি হয়েছে, এখানে ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে হয়েছে এবং অনেকে বলে যে ইভেন টাকা ছাপিয়ে পর্যন্ত দিতে হয়েছে, করোনার সময় তো ছাপিয়েছি, তো যার কারণে আবার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে দেখুন। এবং ক্যাপিটাল মেশিনারির উপর শুধুমাত্র ট্যাক্স না, আপনি দেখবেন যে ইভেন এই যে বিভিন্ন আমাদের ব্যাংকিং সেক্টরে যে ট্রেডকে ফেসিলিটেট করার জন্য যে এলসি আপনার মনে করেন পাওয়ার কথা খুব সহজে, সেটাও কিন্তু আমদানি পত্রও কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে আপনার শুধুমাত্র নতুন বিজনেস গ্রোথ তো দূরের কথা, এক্সিস্টিং বিজনেসও কিন্তু ফুল ফ্লেজে অপারেট করতে পারছে না, কারণ আপনার ব্যাংকিং সেক্টরে থেকে কিন্তু ওই আমদানি করার জন্য, আমদানি বাণিজ্য করার জন্য যথেষ্ট পরিমাণ আপনার সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে না, যদিও সরকারের উপর মহল থেকে এটা খুব জোর গলায় অস্বীকার করা হচ্ছে, বাট বাস্তবতা তো বাস্তবতাই। এদিকে ডলার রেট কিন্তু অলরেডি আপনার লোকাল কারেন্সির এগেনস্টে 117 টাকা অফিসিয়ালি হয়ে গেছে, তাই না? 117, 17.5 টাকা, এটা আরো বাড়বে। তো বিদেশি বিনিয়োগ একদম মনে করেন খুবই খারাপ পর্যায়ে চলে গেছে, ট্যাক্সেও এমন কোনো রিফর্ম করা হয়নি বা এমন কোনো ইনসেন্টিভ দেওয়া হয়নি যে বিদেশি বিনিয়োগ আসলে তাদেরকে আকৃষ্ট করার জন্য। কাজেই নতুন ব্যবসা বাণিজ্য আসবে বা এক্সিস্টিং ব্যবসা বাণিজ্য ফুল ফ্লেজ অপারেশন করবে, এটা কিন্তু হলফ করে বলা যায় না। কাজেই এগুলো যদি না হয় তাহলে কিভাবে কর্মসংস্থান তৈরি হবে বা কিভাবে দ্রব্যমূল্য কন্ট্রোল হবে? আলটিমেটলি শুধুমাত্র ইন্টারেস্ট রেট বাড়িয়ে দ্রব্যমূল্য কিন্তু কন্ট্রোল করা যাবে না, কারণ আমাদের এখনো দেখতে হবে যে আমরা আমদানি নির্ভর অর্থনীতি, এবং সেখানে আমদানি যখন কাঁচামাল করা হয়, ওখানে গত বছর যেটা মনে করেন 1.5 বছর আগে, 1 বছর আগে যে ডলার আপনার মনে করেন পাওয়া যেত 100 টাকার নিচে, সেটা যদি আজকে 117 টাকা 20 টাকা হয়, এখানেই তো এমনিতে ইনফ্লেশন তৈরি হয়ে যায়, তাই না? প্রফিটেবিলিটি অলরেডি রিডিউস হয়ে যায়, কারণ আমাদের স্বল্প যে এক্সপোর্ট তার দাম তো এখনো বাড়ানো যায়নি, তাই না? পণ্যের দাম তো বাড়ানো যায়নি। তো কাজী আমার কাছে মনে হয় না যে এই স্লোগানের সাথে বাজেটে যে রিফর্মের ব্যবস্থা বা ফিসক্যাল পলিসির ব্যবস্থা বা ইনসেন্টিভের ব্যবস্থা বা ইভেন কর হারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা অ্যালাইন্ড বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। জি, আপনার কাছে যদি তাহলে সমাধানের জায়গায় আসতে চাই যে বাজেট পাস করার আগে আপনার কাছে কয়টা বিষয়, আপনি যদি অন্তত 3টে বিষয় বলতে চান যেগুলো আসলে বাজেটে পরিবর্তন করা উচিত বাজেট পাস করার আগে, এবং সেগুলো আমাদের অর্থনীতি এবং পুঁজি বাজারের জন্য ভালো হবে। দেখুন, আমি অর্থনীতির জন্য সবচেয়ে বড় যেটা বলবো যে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু মিডল ক্লাস পিপল। এই ইমার্জিং মিডল ক্লাস পিপলকে আপনার হচ্ছে বর্তমান অর্থনৈতিক যে একটা খুব বাজে অবস্থা আছে, এদেরকে মুক্তি দেওয়ার জন্য তাদের জন্য কর হার কিন্তু আপনার একটা আরো পরিবর্তন করতে হবে। মানে ন্যূনতম করের যে সীমা সেটি বাড়াতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে কর্পোরেট ট্যাক্স আরো কিছু কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং বাণিজ্যকে সম্প্রসারিত করার জন্য এখানে যে জিনিসটা দরকার, কিছু কিছু ইনসেন্টিভের ব্যবস্থা নিতে হবে যাতে বিজনেস গ্রোথ হয়, এটা খুবই দরকার। এবং সব ক্যাপিটাল মার্কেটের জন্য সবচেয়ে বড় যেটা দরকার যে আপনার এই দীর্ঘমেয়াদী পুঁজি যেন ক্যাপিটাল মার্কেট থেকে রেইজ হয়, এজন্য যেমন কিছু কিছু ইনসেন্টিভ দিতে হবে, এট দ্য সেম টাইম ব্যাংকিং ব্যবস্থা থেকে ডিসকারেজ করার জন্য ওখানে কিন্তু বেশ কিছু রিফর্ম করতে হবে এবং অল্টারনেটিভ প্রোডাক্ট গুলো যেন বাজারে আনা যায়, এরকম কিছু রিফর্ম এবং ইনসেন্টিভের ব্যবস্থা থাকা দরকার বলে আমার কাছে মনে হয়। এবং এটা যেহেতু সরকারের ফার্স্ট ইয়ার অফ বাজেট, রিফর্ম করার জন্য সবচেয়ে বেস্ট টাইম কিন্তু এখন, এবং মানুষজনকে এই দুর্বিষহ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাজেট কিন্তু 1 বছরের ফিসক্যাল মেজার নেওয়া হয়। কাজেই এটা নিলে মানুষের ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু সঞ্চয়ের প্রবণতাটা বাড়বে, আলটিমেটলি মনে করেন কিন্তু ইনভেস্টেবল ফান্ডের পরিমাণ বাড়বে বলে আমার কাছে মনে হয়। এবং সরকারকে যেভাবেই হোক ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেওয়া কমাতে হবে, কারণ সরকারই যদি পুরোটা নিয়ে নেয় তাহলে কিন্তু আপনারা মনে করেন প্রাইভেট সেক্টরের জন্য তেমন থাকে না এবং মানি মার্কেটে তারল্যের ঘাটতি কিন্তু অনেক প্রকট হয়ে ধরা দেয়। জি,
কিন্তু সেখানে আসলে সরকারের কতটা সেই সুযোগটা আছে আসলে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ রাজস্ব আদায় বাড়ানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আমরা খুব একটা গত কয়েক বছরে আমরা খুব বেশি অগ্রগতি দেখিনি, এবং আগামী বছরে যে খুব বেশি অগ্রগতি হবে সেটি সময় বলে দেবে, তবে খুব একটা আশার বিষয় নেই। তবে আপনি চমৎকারভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং আপনি পরামর্শ একটা পয়েন্ট জাস্ট অ্যাড করি। আপনি রাজস্ব আদায়ের কথা বলছেন, দেখেন রাজস্ব আদায়ে যদি অটোমেশন করা যায়, এটা ফলক করে বলা যায় যে 3 বছরের মধ্যে এই রাজস্ব আদায় 1.5 গুণ বাড়ানো যাবে, এবং এখানে যে করাপশনটা হয় সেটা রিডিউস করা যাবে। বাট ওইভাবে রাজস্ব আদায়ে অটোমেশন বা কার্যকরী রিফর্ম কিন্তু করা হয় না। এদিকটাই বোধহয় মনোযোগ দেওয়া দরকার, কারণ গভর্নমেন্ট আমলারা কিন্তু এখানে মনোযোগী হতে চায় না, তারা এখানে কেন কিন্তু কনসেন্ট্রেট করে। এক্স্যাক্টলি, আসলে এটি কেন অটোমেশনটা এত বছরেও পরিপূর্ণভাবে হচ্ছে না এবং সেখানে কেন সরকারি কর্মকর্তাদের আসলে আগ্রহের জায়গাটা কম, সেটি নিয়ে নিশ্চয়ই বিতর্ক বা সেটি নিয়ে গবেষণার বিষয় আছে। সেখানে আসলে কার স্বার্থ ক্ষুণ্ণ হবে যদি অটোমেশন করা হয়, যে বিষয়গুলোর কারণেই আসলে এই আমাদের রাজস্ব আদায় বাড়ছে না বা এই অটোমেশনটা ঠিক মতো কাজ করছে না, এটি অর্থনীতিবিদরা বা বিশ্লেষকরা বলে থাকেন, যেটি আপনার কথায় উঠে এসেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিটোল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরব ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে, সাথে আছি হোসাইন শাহাদাত। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজনৈতিক অঙ্গীকার নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই বাজেট অর্থহীন বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গেল 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আর এ বাজেটকে উচ্চাভিলাষী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে জানিয়ে করা হয় সমালোচনা। সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে নেই কোনো রাজনৈতিক অঙ্গীকার, নীতির কথা বলা হলেও বাস্তবে নেওয়া হয় না কোনো পদক্ষেপ। সমালোচনা করা হয় কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে। প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল, এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। বাজেটের নীতিতে যেগুলি উল্লেখিত সেগুলির সাথে তার বরাদ্দ বা পদক্ষেপের আমরা সামঞ্জস্য খুঁজে পাই না। আর শেষ হলো, যেই বিষয়টি করা হয় সেটাতে আমরা দেখেছি অভিজ্ঞতাতে যে বরাদ্দর সাথে বাস্তবায়নের ক্ষেত্রে যে বড় ধরনের বৈপরীত্য রয়ে গেছে। আর প্রস্তাবিত বাজেটকে বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, ধারাবাহিকভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে নৈতিকতার ভিত্তি। শুভঙ্করের ফাঁকি ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট, স্মল বিজনেসের জন্য হোস্টাইল বাজেট। ব্যাংক ও জ্বালানি খাত সংস্কারে বাজেটে কোনো আলোচনা নেই বলেও মন্তব্য বক্তাদের। বলেন, খেলাপিরাই নিয়ন্ত্রণ করছে ব্যাংকিং খাত। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, আগারগাঁয়ে পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ঠিক তেমনই এই বিশ্বের নাগরিকও আমরা নিজের দেশকে যেমন এগিয়ে দিতে চাই, ঠিক তেমনই গোটা বিশ্ববাসীর সাথে গোটা বিশ্বকেও এগিয়ে দিতে চাই। আর তার জন্য আমাদের দরকার যেটি, আমাদের পরিসংখ্যান, আমাদের তথ্য এবং সেই তথ্য পরিসংখ্যান ভিত্তিক পরিকল্পনা, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। আজকের এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে এখানে আপনাদের বিশাল একটা কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের সাফল্য বহুলাংশে নির্ভর করে আপনাদের দক্ষতার উপরে। আপনারা যারা মাঠে কাজ করবেন, আপনারা যাদেরকে দিয়ে মাঠে কাজ করাবেন, তাদের পরিশ্রম, তাদের আন্তরিকতা, তাদের প্রচেষ্টা এই কর্মযজ্ঞকে সফল করবে। সেই ক্ষেত্রেও আপনাদের
যারা আপনারা প্রধান ভূমিকা পালন করছেন, বিশেষ করে ফোকাল অফিসার যিনি আছেন, ফোকাল পয়েন্ট অফিসার যিনি আছেন, তাকে অনুরোধ করব এই প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা টায়ারে যেন আমরা নির্ভুলভাবে আমরা ডাটা সংগ্রহ করা থেকে শুরু করে প্রত্যেকটা উদ্যোগের সঙ্গে আমরা যেন নির্ভুলতার দিকে এগিয়ে যাই। যার যে কাজটি, যে কাজটি করতে পারে তাকে যেন সেই জায়গায় দিই, আমরা যেন মিসম্যাচ করে কোনো কাজ না করি, তাহলে আমাদের তথ্যের বিভ্রান্তি হবে। আর তথ্যের বিভ্রান্তি হওয়া মানে আমাদের সার্বিকভাবে সব ক্ষেত্রেই আমাদের বিভ্রান্তির শিকার হতে হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের অর্জিত হবে না। আমি অনুরোধ করব আপনাদের যে এই বড় কর্মযজ্ঞ সফল করতে হলে মূলত আপনারা ক্যাপি সিস্টেমে করবেন, তার পিছনেও একটি মানুষ থাকবে, তার পিছনেও একজন লোক থাকবে। সেই মানুষটির দক্ষতা, শুধু দক্ষতার কথা বলবো না, আন্তরিকতার কথাও বলবো, তার ইন্টিগ্রিটির কথাও বলবো। এই সব মিলেই আমরা যে ফল পাবো, আমরা যে তথ্য পাবো, নিশ্চয়ই সেই তথ্য জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে এবং জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চান তা সম্ভব হবে আপনাদের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে। দর্শক, আমরা তখন ছিলাম আগারগাঁতে, সেখানে বক্তব্য রাখছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে আলাদা বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক আয়োজিত কারুশিল্পী পুরস্কার 1430 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে দেশের সরকারি ও বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। আর এই কারুশিল্পীরা 2040 সালের রূপকল্পের বাংলাদেশ গড়তে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। পরে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে 10 জনকে কারুশিল্পী পুরস্কার তুলে দেন। স্মল এন্টারপ্রেনার এদেরকে ফিনান্স করার জন্য ওর দুয়ারে দূরে আমার মনে হয় না খুব লাভ হবে। আমরা স্পেশালি অনেক ব্যাংক করেছি, বেসিক ব্যাংক করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, বাট স্পেসিফিক ফর ফিনান্সিয়াল বেনিফিটস অফ দিস সেক্টর, এখানে আমার মনে হয় যে আজকে সময় এসেছে আমাদেরকে তাদেরকে আমরা ট্রেন করলাম, সবকিছু করলাম, ভিজিট করলাম, স্টেট করলাম, কিন্তু তাদের আসল জায়গায় নিয়ে গেলাম না। যখন তারা প্রোডাকশন দেবে, যারা ইয়ে করবে, সেই জায়গাটায় গিয়ে তারা হারিয়ে যায়। এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 117 টাকায়, বিক্রি হচ্ছে 118 টাকা। ইউরো 125 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17তে বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 28 টাকা, বিক্রয় দর 31 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামের দাম পড়ছে প্রায় 10,000 টাকা, ভরিতে 1,15,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,10,610 টাকা, 18 ক্যারেট প্রতি ভরিতে 94,817 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 78,382 টাকায়। রূপার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট রূপার দাম পড়ছে 2,098 টাকা প্রতি ভরি, 21 ক্যারেটের দাম 2,005 টাকা, 18 ক্যারেট 1,714 এবং সনাতন রূপার দাম 1,282 টাকা। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরেকটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরো খবর নিয়ে। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ঈদ উল আজহা সামনে রেখে চুয়াডাঙ্গায় জমতে শুরু করেছে পশুর হাট। তবে এবার দাম চড়া বলছেন ক্রেতারা। আর বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে পশু। জামান আক্তারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ উল আজহার আর মাত্র বাকি সপ্তাহখানেক। এরই মধ্যে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুর হাটগুলো। বেড়েছে গরু ছাগল সহ কোরবানির পশুর সরবরাহ। তবে বেচা বিক্রি এখনো কম।
ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় চলতি বছর পশুর দাম বেশি, অন্যদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে কোরবানির পশু। ঈদের কদিন আগেই পুরো দামে বেচা বিক্রি শুরু হবে বলে জানাচ্ছেন তারা। এই গরুটা নিয়ে আনেছি মন 5 ওজন হবে, এখনো দামই কেউ জিজ্ঞেস করছে। 70,000 দাম চাচ্ছি। হাটে গরু আমদানি পর্যাপ্ত আছে, ক্রেতাও আছে পর্যাপ্ত। কোরবানির হাটে পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। এবারও আমরা গরুর হাটগুলোতে ফ্রি মেডিকেল ভেটেরিনারি টিম গঠন করব এবং সেখানে আগত যেসব গরু ছাগল আসবে তাৎক্ষণিকভাবে অসুস্থ হবে সেগুলোকে আমরা চিকিৎসা প্রদান করব এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিব। চুয়াডাঙ্গা জেলায় এবছর পশুর চাহিদা রয়েছে 1,41,000-এর মতো। এর বিপরীতে পশু প্রস্তুত রয়েছে 2,10,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর্যটন খাত 2023 সালে 32% বেশি প্রসারিত হয়েছে, যা দেশটির মোট অর্থনীতির 11.5%, যার পরিমাণ $11,840 কোটি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গেল বছর 10 কোটি পর্যটককে স্বাগত জানিয়েছে দেশটি। এর মাধ্যমে 7 বছর আগেই ভিশন 2023-এর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে বার্ষিক 15 কোটি পর্যটক পেতে কাজ করছে সৌদি আরব। গেল বছর দেশটিতে পর্যটন খাতে 4,36,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এই খাতে কাজ করছেন 25 লাখ কর্মী। দর্শক, এই ছিল নিটল ডাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।